ঠিক আছে, এই পাশে তোমার একটা দেখো। ঠিক আছে বন্ধুরা, আসলে কিছুটা আমাদের সমস্যা হয়ে গেছিল। আর আজকে আশা রাখি আমাদের মনে হয় বিদ্যুতের সমস্যা হবে না। আমরা আমাদের নিজস্ব বিদ্যুৎ নিয়ে ক্লাস শুরু করছি। সেট সম্পর্কে এটা আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা গতকাল আমাদের প্রথম ক্লাস করছিলাম। তোমরা যারা ক্লাসটা দেখছিলে তারা তো পরবর্তীতে তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর এটা মূলত নবম দশম শ্রেণীর জন্য আমরা লিখছি। ইচ্ছা আসলে এটা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের ক্লাসে আসতে পারে এবং তারা তাদের গণিত বইয়ে সপ্তম অধ্যায়ের সেট বিষয়ের জন্য বিষয়টা দেখে নিতে পারে। তাহলে তাদের সেট বিষয়ের অঙ্ক বা সেট বিষয়ের কোনো সমস্যা থাকলে সেটা তাদের কাছে খুব সহজ হয়ে যাবে। আমরা এখন আমাদের ক্লাসের দিকে আসছি, ক্লাস শুরু করতে যাচ্ছি। এটা আমাদের দ্বিতীয় ক্লাস গণিত সেট এবং ফাংশনের অধ্যায় ছিল। দ্বিতীয় অধ্যায়টি মূলত প্রথম অংশটা হচ্ছে সেট সংক্রান্ত। আমরা সেট সংক্রান্ত আগে বলছি, সেট সংক্রান্ত আগে আমরা এর আগেও একটা ক্লাস করাইছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আসছি। আমরা ক্লাসে সরাসরি ক্লাসে দেখে আসি। আমাদের দ্বিতীয় অধ্যায়ের সেট এবং ফাংশন আমাদের অনুশীলনী 2.1 এটা আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা এই ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আসবো আমরা একটু দেখে নেই। আমাদের আলোচনার বিষয়গুলো একটু দেখে নিচ্ছি। দেখো, আলোচনার বিষয়গুলো একটু দেখে নেই। আমরা উপসেট সম্পর্কে জানবো। আমরা প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো। সেটের সমতা কি এই বিষয়টা আমরা জেনে নেব। তারপরে শক্তি সেট বা পাওয়ার সেট, শক্তি সেট এবং পাওয়ার সেট সম্পর্কে আমরা ধারণা পাবো এবং শক্তি সেট এবং পাওয়ার সেটের অঙ্কগুলো আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। সেটের অন্তর অথবা সেটের বিয়োগ অথবা বাদ সেট কীভাবে তৈরি করতে হয়, কীভাবে ক্যালকুলেশন করতে হয় সে বিষয়টা আমরা আমাদের আজকের ক্লাসের অন্তর্ভুক্ত থাকবে। সার্বিক সেট সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা পূরক সেট সম্পর্কে জানবো। বন্ধুরা, তোমরা একটু আশ্চর্য হচ্ছ যে আমরা গতকাল ক্লাসে বলছিলাম আমরা সংযোগ সেট বা সেট সেট নিয়ে আসবো। অবশ্যই সংযোগ সেট এবং সেট সেট নিয়ে আসবো, যেহেতু ক্লাসের সংযোগ এর পরে যদি আমরা সংযোগ সেট এবং সেট সেটটা সংযুক্ত করতাম আমাদের ক্লাস লেন্থটা অনেক বড় হয়ে যেত। আমরা আজকেই ওই ক্লাসটা করবো, তবে সেটা বিকালে। সংযোগ সেট এবং সেট সেট সম্পর্কে আমরা বিকাল 3:30টায় আরও একটা ক্লাস রাখবো। যেহেতু আমরা কথা দিয়েছিলাম যে আজকের ক্লাসে গতকাল দেখাইছি, আজকের ক্লাসে আমরা সংযোগ সেট এবং সেট সেট দেখাবো। যদি আমরা ওই ক্লাসটা এখানে সংযুক্ত করতাম ওই অংশগুলো, তাহলে আমাদের ক্লাস লেন্থটা অনেক বড় হয়ে যেত। এই জন্য আমরা ক্লাসটাকে দুটো অংশে ভাগ করে নিচ্ছি, সকাল এবং বিকাল। আমরা উপসেট, তোমরা একটা সাধারণ ধারণা থেকে উপসেট কি তার আগে যদি আমি বলি জেলা এবং উপজেলা। তোমরা জেলা দেখছো, একটা জেলার অধীনে কিন্তু অনেকগুলো উপজেলা থাকে, 5টা 6টা বা 7টা উপজেলা। অনেকগুলো উপজেলা নিয়ে একটা জেলা গঠিত হয়। ঠিক তদ্রূপ সেটের ধারণাটা ঠিক ওই একই রূপে। তাহলে উপসেট কি আমরা আমাদের স্লাইডে চলে আসছি। দেখো, আমরা একটা সেট দিলাম। দেখো, সেটটার নাম দিয়েছি আমরা এবিসি, যেখানে এ বি এবং সি তিনটে উপাদান রাখছি। এ বি এবং সি তিনটে উপাদান রাখছি। এরপরে দেখো আমরা সাথে সাথে আরো কতগুলো সেট নিচ্ছি। বি একটা সেট দিলাম যেখানে বিসি যার উপাদান, সিও একটা সেট নিচ্ছি যার উপাদান হচ্ছে বি, এবং সাথে সাথে আমরা ডিও একটা সেট দিলাম যার উপাদান হচ্ছে এ বি এবং সি। আমরা আরো একটা সেট নিয়ে দেখাচ্ছি, এম অন্য একটা সেট যার উপাদান আছে বি এবং এক্স। আমরা যদি এ সেটের উপাদানগুলো দিকে লক্ষ্য রাখি তাহলে দেখো এ সেটে আমাদের এবিসি তিনটি উপাদান আছে। এ সেটে আমাদের এবিসি তিনটি উপাদান আছে। এখন আমরা যদি বি সেট এবং এ সেটের মধ্যে একটু তুলনা করি, দেখো বি সেটের উপাদান হচ্ছে বিসি এবং এই এ সেটের ভিতরে এই বিসি উপাদানটাও কিন্তু অবস্থান করছে। এ সেটের ভিতরে আমাদের এই বিসি উপাদানটা, বি সেটের সব উপাদানগুলো এ সেটের ভিতরে অবস্থান করছে। একই রূপে যদি আমরা সি সেটটারে দেখি, সি সেটের উপাদান এখানে একটা উপাদান নিয়ে গঠিত একটা সেট যার উপাদানটা এই এ সেটের ভিতরেও অবস্থান করছে। আমরা যদি ডি সেটটাও একটু কল্পনা করি, দেখো ডি সেটের উপাদান আছে এখানে এ বি এবং সি। একই রূপে এই তিনটা উপাদানই কিন্তু এ বি সি সেটের ভিতরে অবস্থান করছে। আসলে তোমরা যারা সেট সম্পর্কে সবাই জানো এবং সেট সম্পর্কে তোমরা অবশ্যই
অঙ্কগুলো পড়ছো এবং তোমাদের বইয়ে দেখছো। আমরা উপসেট বলতে বুঝি যদি কোনো সেটের সকল উপাদান অন্য একটি সেটের ভিতরে অবস্থান করে তাহলে ওই সেটটি ওই অর্থাৎ বি সেটের যেহেতু সকল উপাদান এ সেটের ভিতরে আছে তাহলে আমরা বি সেটকে এ সেটের উপসেট বলবো। ঠিক একইভাবে যেহেতু এ সেটের সকল উপাদান আমাদের এ সেটের সকল উপাদান আমাদের বি সেটের সকল উপাদান আমাদের এ সেটের ভিতরে আছে, এই জন্য বি সেটটাকে এ সেটের উপসেট বলবো। সি সেটের সকল উপাদান এ সেটের ভিতরে আছে, এই জন্য সি সেটটাকে এ সেটের উপসেট বলবো। আবার দেখো ডি সেটের সকল উপাদান কিন্তু এ বি সি এবং এ বি সি সব উপাদানগুলো কিন্তু এ সেটের ভিতরে অবস্থান করছে, তাহলে আমরা ডি সেটটাকে এ সেটের উপসেট বলবো। কিন্তু এখানে একটা তোমরা যদি বিপরীত ভাবে বলো যে না এ সেটের সকল উপাদানও যদি ডি সেটের ভিতরে আছে, অবশ্যই তাহলে এ সেটটাও কিন্তু ডি সেটের উপসেট হবে। তাহলে আমরা এটা কিন্তু বলতে পারি যে এ সেট আর ডি সেটের মধ্যে কোনো পার্থক্য নেই, তাহলে প্রত্যেকটা সেটেরই কিন্তু একটা উপসেট, প্রত্যেকটা সেট হচ্ছে প্রত্যেকটা সেটেরই একটা উপসেট। ক্লিয়ার? এখন দেখো আমরা এম সেটটাই যদি দেখি, এম সেটের উপাদান হচ্ছে বি এবং এক্স, কিন্তু এখানে কিন্তু বিটা শুধু এর ভিতরে আছে, এক্সটা কিন্তু নেই, তাহলে এই এম সেটটা কিন্তু এ সেটের উপসেট হবে না। তাহলে আমরা ক্লিয়ার হলাম উপসেট কি, যদি কোনো একটি সেটের সকল উপাদান অন্য একটি সেটের ভিতরে অবস্থান করে তাহলে ওই সেটটি ওই বড় সেটের উপসেট হবে। আরো সিদ্ধান্ত নিচ্ছি যে প্রত্যেকটা সেট নিজেই নিজের একটা উপসেট, প্রত্যেকটা সেট নিজের একটা উপসেট। আমরা একটু দেখি এর পরবর্তী স্লাইডে আমাদের সংজ্ঞাটা দেখো, তাহলে কি বলতে পারি আমরা। বি সেটকে আমরা ওখানে যেমন দেখছিলাম, বি সেটকে এ সেটের উপসেট বলা হবে যদি বি সেটের প্রতিটি উপাদান এ সেটের উপাদান হয় বা এ সেটের দিকের মধ্যে অবস্থান করে। ক্লিয়ার? আমরা আরো একটু দেখি দেখো। আর বি সেট যদি এ সেটের উপসেট হয় তাহলে আমরা গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করব? বি সেট যদি এ সেটের উপসেট হয় তাহলে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখব? বি সাবসেট অফ এ, এটাকে বলা হয় সাবসেট বা উপসেট। বি ইজ এ সাবসেট অফ এ এবং এটিকে পড়া হচ্ছে বি এর উপসেট অথবা বি ইজ এ সাবসেট অফ এ। তাহলে আমরা উপসেট সম্পর্কে ধারণা পেয়ে। এখন আরো একটু দেখো, আমরা উপসেট একটা সেট থেকে সবগুলো একটা সেটের উপাদান দ্বারা কতগুলো সেট তৈরি করা যায় আমরা সেটা দেখছি। একটা সেটের উপাদান দ্বারা আমরা কতগুলো সেট তৈরি করতে পারি। একটু দেখো, আসলে আমি খুব দ্রুতই করছি কারণ আমরা যদি আস্তে আস্তে বুঝতাম। আমরা এই এ সেটের এ বি সি তিনটা উপাদান আছে, তিনটা উপাদান দ্বারা আমরা একটা উপাদান দিয়ে এ একটা সেট তৈরি করছি, একটা উপাদান দিয়ে আমরা এ একটা সেট তৈরি করলাম, তারপর বি ও একটা সেট তৈরি করলাম, সি একটা সেট তৈরি করলাম, আর কিন্তু তৈরি করা যায় না একটা উপাদান দ্বারা। এবার দুইটা করে উপাদান দ্বারা যদি দেখি তাহলে এ বি একটা সেট তৈরি করা যাবে, আবার বিসিও একটা সেট তৈরি করা যাবে, আবার এসিও একটা সেট তৈরি করা যাবে। আর দুইটা দ্বারা করা সম্ভব না। এবার তিনটা দ্বারা যদি তৈরি করি তাহলে এবিসি আরো একটা সেট তৈরি করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে যদি আমাদের ওই যে এ সেটটা থেকে আমরা প্রথমে একটা করে নিছি, তারপর দুইটা করে নিছি, তারপর তিনটা করে নিছি, অর্থাৎ এখন যদি বলা হতো এ সেটে যদি কোনো উপাদান না থাকতো তাহলে তো একটা সেট তৈরি করা যেত, সেই সেটটা হচ্ছে আমাদের নিচেই ফাঁকা সেট। অর্থাৎ এখন উপাদান যদি এ সেটের সব উপাদানগুলো যদি সরাই দেওয়া হতো তখন একটা সেট তৈরি হতো, এখানে আরো একটা সেট তৈরি হতো এ সেট। এখন আমাদের তৈরিকৃত এ সেটের উপাদানগুলো দ্বারা আমরা যে সেটগুলো পেলাম, একটু যদি এ সেটের উপাদানগুলো দ্বারা আমরা যে সেটগুলো পাইছি এখানে বা তৈরি করছি, দেখো প্রত্যেকটা সেটের সকল উপাদানগুলো এ সেটের ভিতরে আছে, প্রত্যেকটা সেটের সকল উপাদানগুলো এ সেটের ভিতরে আছে। তাহলে কিন্তু আমরা উপসেটের সংখ্যাটা অন্যভাবে বলতে পারি, কোনো একটি সেট দ্বারা যতগুলো সেট তৈরি করা যায়, কোনো একটি সেট দ্বারা যতগুলো সেট তৈরি করা যাবে ওই প্রতিটি সেট হবে ওই সেটের উপসেট, প্রত্যেকটা সেট হবে ওই সেটের উপসেট। তাহলে আমরা ওই সংখ্যাটা, তাহলে আমরা এটাও বলতে পারি কি যে কোনো একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তার প্রত্যেকটি সেটই হবে ওই মূল সেটের উপসেট। ক্লিয়ার? এখন আমরা একটু তোমরা তাহলে আমরা যেহেতু উপসেট সম্পর্কে আমাদের ধারণা মনে হয় ক্লিয়ার, তাহলে আমরা একটু দেখে নেই। তোমরা বলো উপরের সেটটা, উপরে যে একটা সেট দেওয়া আছে, আমরা উপরে একটা সেট দিয়েছি,
1346, এই 1346 সেটের উপসেট নিচের কোনটি হবে? 1346 সেটের উপসেট নিচের কোনটি? তোমরা একটু কল্পনা চিন্তা করলে দেখো, আমাদের এই যে এখানে এই টুটা, এই টু উপাদানটা কিন্তু আমাদের এই সেটের ভিতরে নেই, তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। আবার এখানেও দেখো একটা টু সন্নিবেশিত হয়েছে যেটা এর ভিতরে নেই, তাহলে এটাও হবে না। আবার এখানে 1 2 5, 2 ও নেই 5 ও নেই মূল সেটে, তাহলে এটাও হবে না। তাহলে দেখো তো 3 4 আমাদের মূল সেটে আছে, তাহলে এই 3 4টা হবে আমাদের এ সেটের ওই প্রদত্ত সেটের উপসেট, এ সেটের না প্রদত্ত সেটের ই অর্থাৎ 4 নম্বরটা হবে আমাদের কারেক্ট অ্যানসার। ক্লিয়ার তোমরা? আমরা একটু অন্যভাবে দেখাচ্ছি, তোমরা হঠাৎ দেখলেই মনে করবে যে এটা হয়তো হয়েছে, কিন্তু না, ওরা 6 আছে 2 নেই। তাহলে উপসেট সম্পর্কে আশা রাখি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। উপসেট সম্পর্কে তোমাদের আর সামান্য সমস্যা থাকার কথা না। আমরা প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট একটু দেখব। দেখো আমরা এখানে একটু লক্ষ্য করি, দেখো এখানে আমরা প্রথমত একটা সেট নিলাম, একটা সেট নিচ্ছি যেটা হচ্ছে যার উপাদান হচ্ছে এবিসি, যার 3টে উপাদান আছে এ বি এবং সি। এই সেটটার ভিতরে যদি আমরা একটু লক্ষ্য করি, এর উপাদানের কয়টি আছে? এবিসি 3টি উপাদান আছে। এখন যদি এই সেটটা একটু লক্ষ্য করি, তাহলে এর দ্বারা আমরা কতগুলো উপসেট তৈরি করতে পারি সেটা আমরা আগেই দেখছি। তাহলে আমরা উপসেটগুলো তৈরি করে নিলাম। এখন দেখো আমরা উপসেটগুলোকে দুইটা ভাগে ভাগ করছি, এখানে উপরে একটা ভাগ করছি, নিচে একটা ভাগ করছি। কেন ভাগ করছি একটু দেখি। আমরা এই যে এখানে যে 7টা উপসেট পাইছি, দেখো ফাঁকা একটা উপসেট, ও আরো একটা বলি, প্রত্যেকটা সেটের ক্ষেত্রে কিন্তু ফাঁকা হচ্ছে ওই সেটের একটি উপসেট, ফাঁকা হবে মূল সেটের একটি উপসেট। আবার প্রত্যেকটা সেট নিজেই নিজের একটা উপসেট, প্রত্যেকটা সেট হচ্ছে নিজেই নিজের একটা উপসেট এবং ফাঁকা সেট হচ্ছে মূল সেটেরও একটি উপসেট। এই দুটো বিষয় আমাদের সবসময় আমরা মনে রাখবো। যে কোনো সেটের যদি উপাদান থাকে তাহলে ওই সেটের অবশ্যই 2টা উপসেট আমাদের নির্ধারিত, যদি উপাদান থাকে। এখন যদি বলা হয় ফাঁকা সেট একটা সেট, তার কয়টি উপসেট হবে? ফাঁকা সেটের তো তখনই একটা উপসেট হবে। তাহলে যদি কেউ বলে না প্রত্যেকটা সেটের 2টি উপসেট আছে, তাহলে যদি একটা ফাঁকা সেট এনে বলে কেউ বলে এর 2টা উপসেট দেখাই দাও বা দেখাই দেন, তখন কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাই। তাহলে আমরা বলতে পারি যদি কোনো সেটের কোনো উপাদান থাকে, তাহলে ওই সেটের অবশ্যই 2টা উপসেট আমরা সরাসরি পাবো, একটা ফাঁকা উপসেট পাবো, আর ওই সেট নিজেই নিজের একটা উপসেট পাবো। তাহলে আমরা এখানে উপসেটগুলোকে 2টা অংশে ভাগ করছি। দেখো প্রথম অংশের উপসেট এই 7টি ফাঁকা একটা উপসেট, একটি উপাদান নিয়ে একটা, দুইটা, আরো 3টে উপসেট, আবার 2টা উপাদান নিয়ে একটা, দুইটা, 3টা। এই 7টি উপসেটের মধ্যে বিশেষ বৈশিষ্ট্য দেখো, এই 7টা উপসেট মূল উপসেট অপেক্ষা উপাদান সংখ্যা কম। মূল উপসেট অপেক্ষা একটা হোক, 2টা হোক, আর নাই হোক, এখানে কোনো উপাদান নেই মানে 3টে উপাদান কম, এখানে একটা আছে মানে 2টা উপাদান কম, এখানে 2টা আছে মানে একটা উপাদান কম। তাহলে এই উপসেটগুলোর মধ্যে আমরা বিশেষভাবে দেখতে পাচ্ছি এই আমাদের বক্সের ভিতরে যে উপসেটগুলো আমরা ইন্ডিকেট করছি, ওই উপসেটগুলোর হচ্ছে মূল সেট অপেক্ষা এখানে উপাদান সংখ্যা কোনো না কোনোভাবে কম আছে। সেটা 2টা হোক, 3টা হোক, বা একটা হোক, বা আরো বেশি হোক, বা কোন উপাদান নাও থাকুক। তাহলে আমরা দেখো যদি কোনো উপসেটের একটা সেট হতে তৈরি কিন্তু উপসেটের মধ্যে যে উপসেটগুলো মূল সেট অপেক্ষা উপাদান সংখ্যা কম থাকবে, ওই উপসেটগুলোকে আমরা প্রকৃত উপসেট বলবো। এই উপসেটগুলোকে কি বলবো? আমরা প্রকৃত উপসেট বলবো। আর আমরা নিচে আরো একটা উপসেট দেখছি, দেখো একটা এবিসি নিজেই নিজের উপসেট হয়েছিল। এখানে মূল সেট এবং এই সেটের উপাদান সংখ্যা পরস্পর সমান। এই সেটটাকে আমরা কি বলবো? এই সেটটাকে আমরা বলবো অপ্রকৃত উপসেট। এগুলো হচ্ছে, এটা হচ্ছে এর অপ্রকৃত উপসেট। তাহলে আমরা প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট সম্পর্কে ধারণা পেয়ে গেলাম। আমরা দেখি আরো সংজ্ঞাগুলো দেখি।
দেখো তাহলে আমরা আগে আলোচনা করেছি বি সেট যদি এ সেটের প্রকৃত উপসেট হয় তাহলে গাণিতিকভাবে লেখা হবে, আমরা এটা কিন্তু আগে শিখছিলাম, বি সেট যদি এ সেটের উপসেট হয় তাহলে আমরা গাণিতিকভাবে লিখছিলাম বি সাবসেট অফ এ, বি সাবসেট অফ এ। এখন যদি বি সেটটা যদি এ সেটের প্রকৃত উপসেট হয় আর যদি বি সেট বি এর প্রকৃত উপসেট হয় তাহলে গাণিতিকভাবে লেখা হয় বি প্রপার সাবসেট অফ এ, বি প্রকৃত উপসেট অফ এ। অর্থাৎ প্রকৃত উপসেটের প্রতীক হচ্ছে এই স্যাম্বলটা, প্রকৃত উপসেট বলে শুধু এইটা, আর যে কোনো উপসেট সেটা প্রকৃত হোক আর অপ্রকৃত হোক তখন হচ্ছে এই প্রতীকটা। তাহলে আমরা প্রকৃত উপসেট এবং অপ্রকৃত উপসেট সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেলাম। তাহলে কি বলছে, ওই যে প্রথমে আমরা যে 7টা উপসেট দেখাইছিলাম, দেখো এই যে 7টা উপসেট আমরা দেখাইছিলাম, এই 7টা উপসেটই কিন্তু এ সেটের প্রকৃত উপসেট আর এবিসিটা অপ্রকৃত উপসেট। অর্থাৎ আমরা কোনো একটা সেট হতে যতগুলো উপসেট তৈরি করা যাবে ওই সেটগুলোর মধ্যে একটা সেট অপ্রকৃত উপসেট থাকবে। অর্থাৎ যে সেটটি মূল সেটের সমান হবে, যে সেটটি মূল সেটের সমান হবে ওই সেটটি শুধুমাত্র অপ্রকৃত উপসেট হবে, বাকি যতগুলো উপসেট থাকবে সব উপসেটগুলো প্রকৃত উপসেট হবে। অর্থাৎ আরো একটু আমরা গাণিতিকভাবে একটা বিষয় জেনে নেই। দেখো এ সেটের উপাদান সংখ্যা নাম্বার অফ এন, এ সেটের উপাদান সংখ্যাকে আমরা নাম্বার অফ এন অফ এ দ্বারা প্রকাশ করি। এখানে কয়টি আছে? 3টি আছে। আর এর উপসেট সংখ্যা কতটি আছে? উপসেট সংখ্যা কিন্তু আমরা পাইছি 8টি। উপসেট সংখ্যা পাইছি কয়টি? 8টি পাইছি। এখন দেখো তো, যদি আমরা উপাদান সংখ্যা ছিল 3টি, মোট উপসেট সংখ্যা পাইছি 8টি, তাহলে টয়েস টু পাওয়ার যদি n করি অর্থাৎ টয়েস টু পাওয়ার যদি 3 করি তাহলে কত হয়? 8 হয়। তাহলে একটা সেটে কতগুলো উপসেট হবে সেটা আমরা স্পষ্টতার উপাদান সংখ্যা যদি দেওয়া থাকে বা জানতে পারি তাহলে আমরা সরাসরি, তোমরা 2টা নিয়ে দেখতে পেতে, 2টা উপাদান নিলে 4টা হতো, 3টে উপাদান নিয়েছি 8টা হয়েছে, যদি 4টে উপাদান নিতাম তাহলে 16টা হতো। তোমরা দেখে নিও। যাই হোক, আমরা এই বিষয়ে বেশি কথা বলবো না। তাহলে কেউ যদি প্রশ্ন করে বা অবজেক্টিভ আসে কোন সেটের উপাদান সংখ্যা যদি 3 হয় তাহলে ওই সেটের প্রকৃত উপসেটের সংখ্যা কতটি হবে? কারণ আমরা জানি প্রত্যেকটা সেটে একটা অপ্রকৃত উপসেট আছে, তাহলে 3 হলে ওর প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3 - 1। যেহেতু একটি উপসেট ছিল কি অপ্রকৃত, তাহলে হবে 8টি, সরি 7টি হবে প্রকৃত উপসেট। আর আমরা প্রকৃত উপসেটকে কিভাবে চিনব সেটাও দেখে নিলাম। প্রপার সাবসেট যেটা, সেটাকে আমরা দেখলাম বি সাবসেট অফ এ। এইটা হচ্ছে আমাদের প্রকৃত উপসেটের প্রতীক। এর পরবর্তী এখন আমরা একটা স্লাইড দেখি। দেখো এখানে আমরা উত্তরটাও সাথে সাথে নিয়ে আসছি, উত্তরটা অমিট করে দিলাম। এবিসি সেটের প্রকৃত উপসেট 9 কোনটি? এবিসি সেটের প্রকৃত উপসেট 9 কোনটি? অর্থাৎ কোনটি প্রকৃত উপসেট না? এবিসি সেটের প্রকৃত উপসেট 9 কোনটি? এবি উপাদান আছে তাহলে এবি এবং একটা উপাদান কম আছে তাহলে এটা প্রকৃত উপসেট। বিসিডি, বিসিডি, বিসিডি তো আসলে এর উপসেট না, কারণ ডিটা যেহেতু এর ভিতরে নেই, এটা তো এমনিই বাদ যাবে, এটা এমনি হচ্ছে উপসেট হবে না, এটা আমাদের আলোচনার বাইরে বহির্ভূত, এটা উপসেটই না। আর এটা হচ্ছে প্রকৃত উপসেট, এটা প্রকৃত উপসেট। আবার এবিসি 3টা উপাদান নিয়ে 3টা ওই সেট নিজেই, তাহলে এটা উপসেট, কিন্তু এটা কিন্তু প্রকৃত উপসেট না। আবার থাকাও প্রকৃত উপসেট। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে প্রকৃত উপসেট 9 হচ্ছে এইটি। আর এটা আসলে উপসেট না, তাহলে প্রকৃত উপসেট 9 হচ্ছে এবিসি। আসলে এই অপশনটা না রাখলেও পারতাম আমরা, এই অপশন রাখলে প্রশ্নটার ভিতরে একটু বিতর্ক তৈরি হচ্ছে যে যেহেতু ওটা উপসেট না তাহলে ওটা তো প্রকৃত উপসেটও নয়। উপসেট কিন্তু প্রকৃত উপসেট নয়। ও সেটের সমতা একটু দেখে আমরা এখানে 2টা সেট নেই। সেটের সমতা কি দেখো, আমরা পি একটা সেট দিলাম এবং কিউ একটা সেট দিলাম, পি একটা সেট দিলাম এবং কিউ একটা সেট দিলাম।
এই দুইটা সেটের মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি, পি সেটের উপাদানগুলো দেখো একটু, 1 2 3 4 এখানে 4টি উপাদান আছে, এবং কিউ সেটের উপাদান দেখো 1 2 3 4 এখানেও 4টি উপাদান আছে। এই দুইটা সেটকে কিন্তু পি সেটের উপাদানগুলো কিন্তু কিউ সেটের ভিতরে আছে, আবার কিউ সেটের উপাদানগুলো কিন্তু পি সেটের ভিতরে আছে। তাহলে পি সেটের উপাদানগুলো আমরা কিউ এর ভিতরে পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি পি সাবসেট অফ কিউ। আবার কিউ সেটের উপাদানগুলো কিন্তু পি সেটের ভিতরে আছে, তাহলে আমরা লিখতে পারি কিউ সাবসেট অফ পি। দুটো পরস্পরের কি, দুটো পরস্পরের উপসেট। অর্থাৎ বলা হচ্ছে সেটের সমতা বা সমান সমান সেট কখন বলবো আমরা, যদি দুইটা সেটের উপাদান সংখ্যা একই হয় এবং উপাদান সংখ্যার পরিমাণ যদি সমান থাকে, তাহলে ওই দুইটা সেট পরস্পরের উপসেট। আর যদি দুইটা সেট পরস্পরের উপসেট হয়, তাহলে ওই দুটো সেটকে আমরা সমান সমান সেট করি, আর তখনই সেটের সমতা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সেটের সমতা আমাদের আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা লিখতে পারি, এখানে যা লিখছিলাম যে দুটো সেটই পি কিউ এর উপসেট, আবার কিউ ও পি এর উপসেট, পি কিউ এর উপসেট এবং কিউ পি এর উপসেট। তবে প্রকৃতপক্ষে এখানে তাহলে আমরা কি বলছি, পি আর কিউ সমান সেট, অর্থাৎ এখানে সেটের সমতা অর্জন করছে। তাহলে সেটের সমতা বা সমান সমান সেট আমরা কখন বলবো, যদি একটা সেটের সকল উপাদান অন্য একটা সেটের ভিতরে থাকে, এবং ওই সেটটির সকল উপাদান যদি এই সেটের বিপরীত করবে যদি পি সেটের সকল উপাদান যদি কিউ সেটের ভিতরে থাকে, এবং কিউ সেটের সকল উপাদান যদি পি সেটের ভিতরে থাকে, তাহলে আমরা বলবো পি কিউ এর উপসেট আবার কিউ পি এর উপসেট। যদি পি কিউ এর উপসেট হয় এবং বিপরীত ক্রমে কিউ ও যদি পি এর উপসেট হয়, তাহলে ওই দুটো সেট হবে সমান সমান সেট, অর্থাৎ তখন সেট দুটো সমতা অর্জন করবে। সেটের বাদ অথবা সেটের অন্তর বা সেটের বিয়োগ কিভাবে করা হয়, সেটের বাদ বা সেটের অন্তর বা অথবা সেটের বিয়োগ আমরা কিভাবে করব সেটা একটু দেখি। দেখো, সেটের বাদ আমরা দুইটা সেট নিচ্ছি। এখানে একটা সেট নিলাম, পি নিলাম 1 2 3 4 5 6 1 2 3 4 5 6, কিউ আর একটা সেট নিলাম 4 5 6 7। আমরা দুইটা সেট দেখা ইন্ডিকেট করছি, এখানে পি একটা সেট এবং কিউ একটা সেট। যেখানে পি সেটের ভিতরে আমরা উপাদান সংখ্যা দেখছি 6টি এবং কিউ সেটের ভিতরে উপাদান সংখ্যা দেখছি 4টি। আমরা এখন পি সেট থেকে যদি কিউ সেটটা এর উপাদানগুলোর মধ্যে একটু লক্ষ্য করি, দেখো এখানে উপাদান আছে 6টি, এখানে উপাদান আছে কয়টি, 4টি। আরো যদি লক্ষ্য করি, একটু আরো অন্যভাবে যদি লক্ষ্য করি, দেখো এই পি সেটে যে 4 5 6 যে উপাদানগুলো আছে, কিউ সেটে কিন্তু সেই 4 5 6 উপাদানগুলো এখানেও নির্দিষ্ট আছে। পি সেটে যে 4 5 6 আছে, কিউ সেটে ঠিক 4 5 6 এইরকম কয়টা উপাদান আছে আমাদের এখানে, তিনটি উপাদান। এখন কমান উপাদান আছে। এখন আমাদের কথা হচ্ছে পি থেকে কিউ কিভাবে বাদ দেব আমরা। তাহলে দেখো, পি মাইনাস কিউ যদি লিখতাম তাহলে কেমন হতো, পি মাইনাস কিউ। তাহলে 1 2 3 4 5 6 মাইনাস 4 5 6 7, এটা সাধারণ গাণিতিক নিয়ম, এটা আমরা সবাই লিখতে পারি। এখন যখন বাদ দেবো, একটু দেখো, কোনো একটি সেট হতে অন্য একটি সেট বাদ দিলে বাদ সেটের মধ্যে এই কিউ সেটের কোনো উপাদান থাকতে পারবে না, কিউ সেটের কোনো উপাদান থাকতে পারবে না। অর্থাৎ কমান উপাদান ছিল 4 5 6, এটাও চলে যাবে, সাথে এই যে এখানে যে 7 ছিল 7টা চলে যাবে, কিন্তু কেউ কিন্তু বলতে পারবে না এই যে এখানে 3 4 1 2 3 এই পি সেটের ভিতরে যে উপাদানগুলো কিউ এর ভিতর ছিল না, এই উপাদানগুলো এখানে থেকে যাবে। তাহলে কেমন হয় আমরা দেখি। দেখো, আমরা লিখলাম ওটাকে এখানে আবার লিখে দিলাম। এখন দেখো, এখন আমরা একটু বাদ দেওয়ার চেষ্টা করি, ইকুয়ালটা নিয়ে। এই যে এখানে কমান উপাদানগুলো আমরা বাদ দিয়ে দেবো, আর ওর ভিতরে টোটাল উপাদান হচ্ছে 4 5 7, অর্থাৎ 4 5 7ই চলে যাবে। কেমন হয়ে যাচ্ছে আমরা দেখো কেমন হলো। আবারও একটু দেখি কি হয়েছে। দেখো, আমাদের এই যে কমান উপাদান 4 5 6 সাথে 7 কে নিয়ে সে বাদ যাবে, অর্থাৎ আমাদের পি মাইনাস কিউ সেট হবে। অর্থাৎ এই পি মাইনাস কিউ সেটের কোনো উপাদানই থাকতে পারবে না, কিউ সেটের কোনো উপাদানই আমাদের
পি মাইনাস কিউ সেটে অবস্থান করবে না। এখন সুতরাং আমরা বলতে পারি কোনো একটি সেট হতে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠিত হয়, কোনো একটি সেট হতে অন্য একটি সেট বাদ দিলে যে সেট গঠিত হয়, ওই গঠিত সেটটিকে আমরা কি বলবো? ওই গঠিত সেটটিকে আমরা বলবো পি থেকে কিউ সেটের বাদ, অথবা তাকে বাদ সেট বলবো, পি থেকে কিউ সেটের বাদ সেট বলবো। কেমন বলছে অন্তর্সাথে সমতা তাহলে আর পি মাইনাস কিউ কে আমরা এভাবে লিখতে পারি পি বাদ কিউ, পি মাইনাস কিউ কে আমরা পি বাদ কিউ রূপে লেখা হয় এবং পড়া হয় পি বাদ কিউ, এবং পড়া হবে কি পি বাদ কিউ। তাহলে আমরা যেহেতু বাদ সেট বা সেটের অন্তর বা সেটের বিয়োগ সম্পর্কে মোটামুটি ধারণা মনে হয় আমাদের ক্লিয়ার, তাহলে আমরা একটা স্লাইড দেখে আমরা উত্তরটা বা নিজেরা বাহির করতে পারো কিনা তোমরা দেখো। দেখো 2 4 2 4 5 7 8 এবং অন্য আরেকটা সেট হচ্ছে, ওখান থেকে যদি বিয়োগ করা হয় 1 5 7 9 ইকুয়াল টু কত হবে? 2 4 5 7 থেকে যদি আমরা 2 4 5 7 থেকে যদি আমরা কত বাদ দেব? যদি আমরা 1 5 7 9 বাদ দেই তাহলে উত্তর কোনটা হবে? দেখো 1 5 7 9 থাকতে পারবে না। এখন তোমরাই বলো যে উত্তর কোনটা হবে, তোমরা নিজেরাই একটু চেষ্টা করো। অবশ্যই বলতে পারছো উত্তর কোনটা হবে? উত্তর হবে খ হবে। কেন হবে? দেখো ক্ষয়ের ভিতরে এই যে ক্ষয়ের উপাদানগুলো 2 এর ভিতরেও আছে, সরি এটার ভিতরেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এইটা আছে, কিন্তু ক্ষয়ের উপাদানগুলো কিন্তু আমাদের ওই বাদ সেটের ভিতরে নেই। এবং বাদ সেটের ভিতরে যে 1 5 7 9 ছিল, সেই 5 আর 7 এর ভিতরে ছিল, সে 5 7 ও এখানে নেই। তাহলে আমাদের উত্তর হবে খ নম্বরটা, উত্তর হবে খ। এখন আমরা দেখব আমাদের শক্তি সেট বা পাওয়ার সেট কিভাবে তৈরি করি। আমরা শক্তি সেট বা পাওয়ার সেট কিভাবে তৈরি করা হয় সেটা একটু দেখে নিই। যেহেতু আমরা উপসেট কিভাবে তৈরি করা হয়, শক্তি সেট বা পাওয়ার সেটের সাথে উপসেটের সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এই জন্য আমরা আগেই শক্তি সেটটা তৈরি করে নিচ্ছি। দেখো এখানে একটা সেট নিলাম এবিসি, এখানে একটা সেট নিলাম কি এবিসি, একটা সেট নিলাম। এখন আমরা আগে জানছি এবিসি দ্বারা এবিসি সেটের কতগুলো উপসেট তৈরি করা গিয়েছিল, আমাদের এবিসি সেটের কতগুলো উপসেট তৈরি করা গিয়েছিল? এবিসি সেটে কিন্তু আমরা 8টা উপসেট পাইছিলাম। আমরা একটু দেখি, থাকা একটা পেয়েছিলাম, তারপর একটা করে উপাদান দিয়ে আমরা 3টে পাইছিলাম, আবার 2টা করে আরো পাইছিলাম, কয়টা? আরো 3টা পাইছিলাম, এই 8টা উপসেট পাইছিলাম আমরা। এ সেট থেকে আমরা এরকম 8টা উপসেট তৈরি করা গিয়েছিল, এর বেশি উপসেট তৈরি করা যাবে না। অর্থাৎ শক্তি সেট বলতে আমরা সেই সেটকে বোঝাচ্ছি। শক্তি সেট বলতে আমরা কোন সেটকে বলছি? দেখো কোন সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যাবে, কোন সেট থেকে যতগুলো উপসেট তৈরি করা যাবে, ওই উপযোগ সেটগুলো সেটকে আমরা ওই মূল সেটের শক্তি সেট বা পাওয়ার সেট বলবো, শক্তি সেট বা পাওয়ার সেট বলবো। এবং এটাকে কিভাবে প্রকাশ করবো একটু দেখো, পি অফ এ, এর পাওয়ার সেটকে আমরা পি অফ এ দ্বারা প্রকাশ করব। এবং এখানে যে 8টি উপসেট তৈরি হয়েছিল, এর ভিতরে কিন্তু সেই 8টি উপসেটই আছে, এবং উপসেটগুলো সেট যেহেতু, এই জন্য আবার আমাদের দ্বিতীয় বন্ধনী লাস্টে দিয়ে দেওয়া লাগছে। অর্থাৎ এটা মনে রাখবে তোমরা, শক্তি সেট নির্ণয়ের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট থাকে, যেহেতু এটা সেটের সেট। ঠিক আছে, তাহলে পাওয়ার সেট সম্পর্কে ধারণা ক্লিয়ার।
কোনো একটি সেট হতে যতগুলো উপসেট তৈরি করা যায়, কোনো একটি সেট হতে যতগুলো উপসেট তৈরি করা যাবে, ওই সকল উপসেটগুলোর সেটকে আমরা মূল সেটের পাওয়ার সেট বা শক্তি সেট করব। এখন আমরা শক্তি সেট সম্পর্কে জানছি, তাহলে আমরা একটা প্রশ্ন উত্তর দিতে পারি কিনা দেখি। একটা সেট 2 4 5 7 8 হলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কতটি হবে? পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কতটি হবে? আমরা কিন্তু আগেই জানি যে এখানে উপাদান আছে 1 2 3 4 5টি, তাহলে 2^5 = 32। তাহলে পাওয়ার অফ এর উপাদান সংখ্যা কতটি হবে? 32। যদি এখানে উপাদান সংখ্যা 8 না থাকতো, শুধু এই পর্যন্ত থাকতো, তাহলে 2^4, তখন উপাদান সংখ্যা কত? এই 16টি হতো। যদি আরো একটা উপাদান বেশি থাকতো, এরপরে যদি 9 একটা উপাদান হতো, তাহলে তখন হতো 2^6, 2^6 = কত হতো? 64। তাহলে আমরা কোন সেটের যদি উপর সেটের উপাদান সংখ্যা যদি জানা থাকে, কোন সেটের উপাদান সংখ্যা যদি জানতে পারি, তাহলে ওই সেটের যে শক্তি সেট তৈরি করা যাবে, ওই শক্তি সেটের কতটি উপসেট বা ওই শক্তি সেটের উপাদান সংখ্যা কতটি হবে সেটা আমরা খুব সহজেই বাহির করতে পারবো। যেহেতু আমাদের এ সেটটির উপাদান সংখ্যা ছিল 5টি, এই জন্য এর পাওয়ার অফ এ সেটের উপাদান সংখ্যা কত হবে? 32টি। পাওয়ার অফ এর উপাদান সংখ্যা হবে 32টি। পাওয়ার অফ এর উপাদান সংখ্যা আমরা কতটি পাচ্ছি? দেখো তো এটা কি অবস্থা, এটা কি অবস্থা, ঠিক আছে? এখন দেখো, এরপরে আমরা আসবো খুব গুরুত্বপূর্ণ একটা সেট আমাদের, যেটা খুব দরকার লাগে। সার্বিক সেট। সার্বিক সেটের ভিতরে একটু দেখি। আমরা সার্বিক সেটটা আলোচনার আগে একটু দেখে নেই। আমরা এখানে একটা সেট নিচ্ছি, ইউ একটা সেট। আসলে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। আমরা ইউ একটা সেট দিলাম এবং সাথে সাথে আরো কয়েকটা সেট নিচ্ছি। দেখো, এ একটা সেট নিচ্ছি, বি একটা সেট নিচ্ছি, আবার সিও একটা সেট নিচ্ছি, ডিও একটা সেট নিচ্ছি। এখানে ইউ একটা সেট নিচ্ছি, আরো সাথে সাথে আমরা এ বি সি ডি কয়েকটা সেট নিচ্ছি। ইচ্ছা করলে আরো সেট নিতে পারতাম। আমরা এখানে 4টি সেট। এখন যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখো কেমন হচ্ছে। এই যে এ বি সি ডি, এই প্রত্যেকটা সেটের সকল উপাদান কিন্তু ইউ এর ভিতরে অবস্থান করছে। তাহলে এ বি সি এবং ডি, এই 4টা সেটকে আমরা ইউ সেটের উপসেট বলতে পারবো। এই 4টা সেটকে কি বলতে পারবো? ইউ সেটের উপসেট বলতে পারবো। তাহলে আমরা সার্বিক সেট কাকে বলবো? যদি কতগুলো সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, যদি কতগুলো সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে ওই নির্দিষ্ট সেটটিকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হবে। সরাসরি কিন্তু কোন একটা সার্বিক সেট নিয়েও আমি বলতে পারি না এটা সব সেটের সার্বিক সেট না। যদি কতগুলো সেটকে আমরা কোন একটা নির্দিষ্ট সেট, যেমন আমরা এ বি সি ডি, এই 4টা সেট ইউ সেটের, এই 4টা সেট প্রত্যেকই কিন্তু ইউ এর উপসেট, তাহলে ইউটা এই এ বি সি ডি সেটের সাপেক্ষে সার্বিক সেট। তাহলে সার্বিক সেট আবারও বলি, এখানে আমরা 4টা সেট দেখাইছি এবং এই 4টা সেট হচ্ছে ইউ এর উপসেট। আমরা 5টা 6টা 7টা 8টা 10টাও দেখাতে পারতাম, কারণ আমাদের যেহেতু এখানে 6টি উপাদান আছে, তাহলে আমাদের এই ইউ এর উপসেটের সংখ্যা হবে 64টি। ওই 64টি সেটের ক্ষেত্রে ইউ কিন্তু সার্বিক সেট। ওই 64টা সেটের জন্য, শুধু ওই 64টা সেটের জন্য ইউ হচ্ছে সার্বিক সেট। যদি ওর বাইরে আরো একটা সেট নিয়ে এসে আমরা 65টা সেট তৈরি করি, তখন ওই 65টা সেটের সার্বিক সেট কিন্তু ইউ হবে না। তাহলে ক্লিয়ার? আবারও বলি, যদি কতগুলো সেট একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, যেমন আমরা এখানে 4টা সেট দেখাইছি, এ বি সি ডি, এই 4টা সেট ইউ এর উপসেট, তাহলে এই 4টা সেটের সাপেক্ষে ইউ হচ্ছে ওদের সার্বিক সেট। এবং সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা, সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করি? আমরা ইউ দ্বারা প্রকাশ করি। সার্বিক সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। কত মিনিট হয়েছে? এখন দেখো,
এই তাহলে এই সেটটা সার্বিক সেট নিচের কোনটি হবে? আমরা উত্তরও নিয়ে আসছি দ্রুত, উত্তর সব আমরা লিখে দিছি। অর্থাৎ গ নম্বরটা হবে এই সেটের সার্বিক সেট। কারণ দেখো কেন হবে, 1 3 4 7 8 1 3 4 এই 7 উপাদানটা নেই এখানে, তাহলে এটা কিন্তু এর উপসেট না, এই জন্য এ কিন্তু এর উপসেট না, এই জন্য এ কিন্তু এর সার্বিক সেট কিন্তু ইউ হবে না। আবার দেখো এখানে 1 2 3 4 5 5 6 7 1 2 1 2 3 আছে 4 আছে, এই যে 8 উপাদানটা কিন্তু এই সেটের ভিতরে নেই, ইউ এর ভিতরে নেই, তাহলে এও কিন্তু এ সেটটাও কিন্তু এ এর উপসেট না, তাহলে এ এর সার্বিক সেট এই যে 2 নম্বরটা হবে না। কিন্তু দেখো আমাদের 3 নম্বরটার ভিতরে 1 ও আছে 3 ও আছে 4 ও আছে 7 ও আছে 8 ও আছে, অর্থাৎ এর সকল উপাদানগুলো গ এর ভিতরে আছে, অর্থাৎ এ সেটটি এই গ নম্বরের ইউ এর উপসেট। তাহলে আমরা এর সার্বিক সেট হবে গ নম্বরটা, অর্থাৎ 1 3 4 5 7 8 9 এই সেটটা হবে এর সার্বিক সেট। এর সার্বিক সেট হচ্ছে আমাদের এই গ নম্বর। আমরা ঘ কেন হবে না একটু দেখি। 1 3 কিন্তু নেই, 3 যেহেতু এটা নেই তাহলে এই উপাদানটা তাহলে এ ইউ এর উপসেট না, এটা কিন্তু এর উপসেট না, এ কিন্তু ইউ এর উপসেট না, এই এ সেটটি কিন্তু ইউ এর উপসেট না, এই জন্য এর সার্বিক সেট এই ইউটা হবে না, অর্থাৎ এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে আমাকে কোন একটা সেটের সার্বিক সেট নির্ধারণ করতে গেলে আগে আমাদের যে বিষয়টা জানতে হবে ওই সেটটা ওই সার্বিক সেটের উপসেট কিনা, ওই সেটটা ওই সার্বিক সেটের উপসেট কিনা। অর্থাৎ আমরা একটু বলে নেই, আমরা তো সার্বিক সেট জানছি, যদি বলছিলাম এ বি এর উপসেট হলে এ সাবসেট অফ বি, এ সাবসেট অফ বি লিখছিলাম, এটা সবাই জানি। তাহলে বি এর কি সেট এটা তোমরা জানো, বি এর উপসেট, বি কে বলা হয় বি সুপারসেট অফ এ, এটা হচ্ছে সুপারসেটের প্রতীক, তোমাদের বইয়ের ভিতরে বোধহয় এভাবে লেখা হয় বা এভাবেও লেখা হয়, এ বি এর সুপারসেট, বি হচ্ছে এর সুপারসেট। বাংলা কি সুপারসেট আছে? বাংলাটা ঠিক আছে। তাহলে আমরা সার্বিক সেট কোনটি আমরা স্পষ্টত ধারণা পেলাম, আমাদের গ নম্বরটা হচ্ছে সার্বিক সেট। এরপরে আমরা যেটা দেখব পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট অফ এ সেট, পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট দেখি আমরা কাকে বলছি, পূরক সেট কাকে বলছি। এখন দেখো আমরা একটা ডায়াগ্রাম দেখি, আমরা এ একটা সেট নিলাম, এই ডায়াগ্রামের ভিতরে এ একটা সেট দেখছি যেখানে 1 3 5 এই তিনটে উপাদানের সমন্বয়ে এই সেটটি গঠিত হয়েছে। আরো দেখছি এই ইউ সেট হচ্ছে সমগ্র আয়তক্ষেত্র দ্বারা ইউ সেট দেখানো হয়েছে, একটা সার্বিক সেট দেখানো হয়েছে যেখানে ওর উপাদান আছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6। একটু দেখি, দেখো ইউ এই সার্বিক সেটের অন্তর্গত একটি উপসেট হচ্ছে এ, এই সার্বিক সেটের অন্তর্গত একটা উপসেট হচ্ছে এ, তাহলে এ এর সার্বিক সেট কিন্তু ইউ, এ এর সার্বিক সেট হচ্ছে ইউ। এখন পূরক সেট কিভাবে তৈরি করি একটু দেখি। পূরকত্ব কি তোমরা পূরক কোণ জানো? পূরক কোণ কাকে বল কিভাবে চেনা যায় জানো? পূরক কোণ, পূরক কোণ বলা হয়েছিল যদি দুইটা কোণের যোগফল, যদি দুইটা কোণের যোগফল 9a + b কোণ ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। মনে পড়ে তোমাদের? যদি দুইটা কোণের, আমি যদি বলতাম a কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে a কোণের পূরক কোণের মান কত কিভাবে বাহির করতে? অর্থাৎ তার সীমা ছিল 90 ডিগ্রি পর্যন্ত, তাহলে আমরা কি করতাম 90 ডিগ্রি হতে এই 60 ডিগ্রিটা বিয়োগ করে দিয়ে এই 60 ডিগ্রি এর পূরক কোণ বাহির করতাম। ঠিক সিমিলারই ধারণা এখানে একই ভাবে তৈরি হয়েছে। পূরক অর্থ কি তোমরা জানো? পূরক অর্থ, পূরক অর্থ পূর্ণ কারক, পূরক অর্থ হচ্ছে পূর্ণ কারক। আমরা পূরক কোণে কি করছিলাম 90 ডিগ্রির সীমা ছিল,
অর্থাৎ একটা কোণে পুরোক্ষণ তৈরি করতে গিয়ে আমরা দেখছিলাম ওই কোণটা 90 ডিগ্রি হতে গেলে আরো কত ডিগ্রি দরকার সেটা ছিল ওর পুরোক্ষণ। এখানেও ঠিক একই ধারণা। পুরকত্ব কি বলছে আমরা দেখো, পুরকত্ব পূর্ণকারক, পুরকত্ব পূর্ণকারক। তাহলে আমাদের এ সেটের পুরোক্ষণ কাকে বলবো? তোমরা মনে হয় ধারণা পেয়ে গেছো। অর্থাৎ এ কোণটা ইউ এর সমান, সমতা বা ইউ এর সমান হতে গেলে আরো যতগুলো উপাদান লাগবে ওই উপাদানগুলো নিয়ে যে সেট তৈরি হবে তাকে বলা হবে এ সেটের পুরক সেট। অন্যভাবে বলি, অর্থাৎ ইউ থেকে যদি এ সেটটা বাদ দেই, ইউ থেকে যদি এ সেটটা বাদ দেই বা বিয়োগ করি, তাহলে যে সেট তৈরি হবে তাকে আমরা বলবো এ সেটের পুরক সেট। একটু দেখি, তাহলে আমরা কি বলছি, যদি এ সেট, যদি সেট এ সার্বিক সেট ইউ এর একটি উপসেট হয় তবে এ এর উপাদানগুলো বাদে সার্বিক সেট ইউ এর অন্য সকল উপাদান নিয়ে গঠিত সেটটি হবে এ সেটের পুরক সেট। ক্লিয়ার? আর আমাদের সময়টা আসলে অনেক বেশি হয়ে গেছে, আমি একটু ফাস্ট করছি। তাহলে তোমরা মনে হয় পুরক সেট সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার, কারণ আমরা পুরো কোণের ধারণা থেকে পুরক সেটটা একটু দেখালাম। তাহলে এ সেটের পুরক সেট তৈরি করতে গেলে কোন একটা বিষয় আমরা দেখাই, কোন একটা সেটের পুরক সেট তৈরি করতে গেলে অবশ্যই তার সার্বিক সেটটা জানা লাগবে। কোন সেটের যদি সার্বিক সেটের সীমা আমাদের জানা না থাকে তাহলে ওই সেটের পুরক সেট কখনোই তৈরি করা সম্ভব না, এটা কিন্তু তোমরা আগেই জেনে নিও। আর পুরক কোণকে আমরা সাধারণত কি দ্বারা প্রকাশ করি, এই যে এ পুরক কোণ অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করি, এটাও দ্বারা প্রকাশ করা হয়, এটাও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা পুরক কোণ, পুরক সেট কিভাবে তৈরি করব? সার্বিক কোন একটা সেট যদি কোন সার্বিক সেটের উপসেট হয়, কোন একটা সেট যদি কোন সার্বিক সেটের উপসেট হয়, তাহলে ওই সেটের পুরক সেট হচ্ছে ওই টোটাল সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ করব। আসলে গাণিতিকভাবে দেখি আমরা, দেখো ইউ ইকুয়াল টু এত এবং এ ইকুয়াল টু কত পাইছি, আমাদের ইউ সেটটা কত ছিল দেখো একটু, 1 2 3 4 5 6 সেটা লিখছি। আর এখানে এ সেটটা কত ছিল, 1 3 5 ছিল। তাহলে এর পুরক সেট কিভাবে তৈরি করব? আমরা এ সেটও পাইছি, তার সার্বিক সেটও পেয়ে গেছি। আমরা এ সেটও পাইছি এবং ওই সেটের সার্বিক সেটটাও আমরা আমাদের এখানে আমরা লিখছি। তাহলে এর পুরক সেট এ প্রাইম ইকুয়াল টু আমরা তো খুব সহজে বাহির করতে পারি। এ প্রাইম ইকুয়াল টু কি হবে, ইউ বাতে, দেখি কিভাবে হয়। দেখো কি হবে, ইউ বাতে অর্থাৎ এত বিয়োগ এত, অর্থাৎ কত হচ্ছে 246। তাহলে এর পুরক সেট হচ্ছে 246। তাহলে পুরক সেট কি সেটাও আমরা জানি, পুরক সেট কি এটাও আমাদের ধারণা ক্লিয়ার। আমরা এখানে একটু দেখো, এগুলো আমরা একটু দেখাই দেই। এর সেট ইকুয়াল টু পাইছিলাম আমরা 1 3 5 আর এর পুরক সেট পাইছি আমরা 2 4 6। এই দুইটা সেট কিন্তু আমরা এ এবং এর পুরক সেট। একটা বিষয় তোমরা মনে রাখবে, মূল সেট এবং তার পুরক সেটের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকে না। মূল সেট এবং পুরক সেটের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকে না, কমন উপাদান থাকে না। অর্থাৎ এ ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল টু কিন্তু সব সময় ফাঁকা সেট হবে। এটা কিন্তু পুরক সেট এবং মূল সেটের একটা প্রধান ধর্ম, মূল সেট এবং পুরক সেটের একটা প্রধান ধর্ম। এবং এ সেট ইউনিয়ন এ পুরক সেট ইকুয়াল টু কিন্তু ইউ সেট হবে, এটাও কিন্তু পুরক সেটের আরো একটা ধর্ম। এই দুইটা ধর্ম অবশ্যই পালন করতে হবে। যদি পূরণ না করে তাহলে আমাদের পুরক সেট গঠিত হবে না। তাহলে পুরক সেট থেকে আমরা কি বৈশিষ্ট্য পেলাম, পুরক সেট তৈরি করতে গেলে আমাদের প্রথমত ওই সেটের সার্বিক সেট জানা লাগবে এবং পুরক সেট এবং মূল সেটের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না। এবং পুরক সেট এবং মূল সেটের ইউনিয়ন সেট কি হবে, পুরক সেট এবং মূল সেটের সংযোগ সেট। কোনো যদি আমরা সংযোগ সেট এখনো দেখাই নাই, ছেদক সেট এখনো দেখাই নাই, তারপরে তোমরা যেহেতু জানো এই এ ইউনিয়ন এ প্রাইম ইকুয়াল টু হবে সার্বিক সেট। বন্ধুরা আমরা তাহলে যেহেতু পুরক সেট সম্পর্কে ধারণা মোটামুটি মনে হয় আমাদের ক্লিয়ার, এখন আমরা পুরক সেট চিনি কিনা একটু দেখি। দেখো এখানে একটা সেট লিখলাম, এ একটা সেট, একটা সার্বিক সেট লিখছি এবং একটা ওর অধীনস্থ একটা উপসেট লিখছি। একটা সার্বিক সেট লিখছি এবং ওর অধীনস্থ একটা উপসেট। কারণ পুরক সেট তৈরি করতে গেলে সার্বিক সেটের অধীনে একটা কি থাকা লাগে, উপসেট থাকা লাগে। তাহলে এর পুরক সেট কোনটা হবে,
আমরা কিন্তু এইটা বলে নিতে পারি আমাদের এর প্রুফ সেটের ভিতরে 1 5 আর 9 থাকবে না, এর প্রুফ সেটের ভিতরে 1 5 আর 9 থাকবে না। তাহলে ওই বৈশিষ্ট্য দেখি এটা তো হবে না, যেহেতু 1 রয়ে গেছে, এটাও হবে না, এখানে 1 রয়ে গেছে একটা, তাহলে এই দুটো পাব, এইটা হবে না এইটা হবে, এইটা হবে না এইটা হবে। একটু দেখো, আমরা যদি একটু দেখো 1 আর 1 কেটে দিলাম, 5 আর 5 কেটে দিলাম, আর 9 আর 9 কেটে দিলাম, এই বানান 9 আর 9 কেটে দিলাম, তাহলে কি বাকি থাকে? 3 আর 7 থাকে, 3 এবং 7 থাকে। তাহলে আমাদের এ সেটের প্রুফ সেট হচ্ছে এইটা। ক্লিয়ার তোমরা? যাই হোক, আজকে আমরা এই প্রুফ সেট পর্যন্ত এই ক্লাসটা সমাপ্ত করতে যাচ্ছি। তোমরা ধারাবাহিকভাবে যদি বাসায় একটু প্র্যাকটিস করে নাও, আমরা এর পরবর্তী আমাদের আজকে কথা ছিল যে আমি গতকাল বলছিলাম যে সার্বিক সেট নিয়ে, সরি সংযোগ সেটের একটা বিষয় দেখাচ্ছিলাম যে আমরা সংযোগ সেটের একটা ছোট বিষয় দেখে বলছিলাম যে আজকে ওই ক্লাসটা আমরা নেব, কিন্তু আমাদের ক্লাস লেন্থটা যদি ওই বিষয়টা এখন দেখাতে যেতাম অনেক বড় হতো, তোমরাও একটু বুঝতে তোমাদের জন্য একটু কষ্টকর হতো। এই জন্য আমরা ওই ক্লাসটা বিকালে রাখছি, তোমাদের সেই একই কথা সকালে না করে বিকাল 3:30টায় আমরা ওই ক্লাসটা নিয়ে আসবো। তোমরা ওই ক্লাসটা থাকবে, দেখবে যে সেট সম্পর্কে তোমাদের কিছু ধারণা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে। সেট সম্পর্কে তোমাদের কিছু ধারণা একেবারেই পরিবর্তন হয়ে যাবে, যেটা তোমরা হয়তো জানো, অনেকেই যে বিষয়গুলো জানো না। আমি এমন কিছু বিষয় নিয়ে আসবো তোমাদের সামনে যেটা তোমাদের সেট সম্পর্কে প্রাথমিক ধারণার ভিতরে কিছুটা আমি পরিবর্তন আসবে অথবা আনতে পারবো, এবং সেটটা তোমাদের কাছে আরো সহজ এবং আরো সাবলীল হয়ে যাবে। তোমরা বাসায় চেষ্টা করো, এবং যদি সমস্যা থাকে যদি আসলে আমাদের সাথে তোমাদের একজন ফ্রেন্ড আছে, ওকে আমরা পরে দেখাবো, রাব্বি। যাই হোক, ও সবসময় আমাকে সহযোগিতা করে বা বিশেষভাবে মনিটরিং করে, যে আমাদের যে লাইভটা হয় মনিটরিং ও সবসময় থাকে। আমরা আসলে এখনো কোনো কমান্ডে আসি না বা কমান্ড করি না। আমরা যেহেতু প্রাথমিকভাবে সেটে 2টা ক্লাস করাচ্ছি, এর আগেও আমরা 2টা ক্লাস করাইছিলাম অন্য একটা বিষয়ের উপরে, ধারার উপরে। বন্ধুরা, তাহলে তোমরা সবাই ভালো থাকো। আর একটা বিষয় জানো যে অনেকের কাছে কিন্তু গণিতটা অনেক কঠিন মনে হয়। আসলে গণিতের চেয়ে সহজ কোনো সাবজেক্ট নেই। কেন তোমাদের কাছে গণিত কঠিন তোমরা নিজেরাই বুঝে নাও। তুমি এটা জানো, তোমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড যে, তার সাথে কিন্তু তোমার খুব সম্পর্ক ভালো থাকে, আর যার সাথে তোমার বন্ধুত্ব নেই তার সাথে কিন্তু কোনো সম্পর্ক থাকে না। গণিতের সাথে তখনই তোমার সম্পর্ক ভালো থাকবে যখন তুমি গণিতকে তোমার বন্ধু ভাববে বা গণিতের প্রতি একটু সময়টা বেশি দেবে, গণিত নিয়ে তুমি যখন চর্চা করবে। যাও, ছোট কথা বলে শেষ করছি। তাহলে আজকে এই পর্যন্ত, সকলকে আল্লাহ হাফেজ।